গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা খুব সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেন টু বুসানের যে পরিচালক তার তৈরি সিনেমা কলোনি সম্পর্কে জানতে চলেছি। কলোনি একটা জম্বি রিলেটেড মুভি, তবে এই জম্বি সিনেমাটার মনে করো থিওরি সম্পূর্ণ ভিন্ন সব সিনেমার চেয়ে। এই সিনেমাটার সিস্টেমটা হচ্ছে নর্মালি জম্বিরা তো আলাদা আলাদা থাকে, বাট এটা এমন একটা ভাইরাস, পিঁপড়েরা যেমন পুরো কলোনিকে নিয়ন্ত্রণ করতে পারে, তো এমন একজন মানুষ সে করে কি একটা ভাইরাস তৈরি করে যেটা দেশে জম্বি তৈরি করবে, প্লাস পুরো সবগুলো জম্বিকে সে কলোনির মতো বা পিঁপড়ার মতো নিয়ন্ত্রণ করতে পারবে। তো বুঝতেই পারছো ব্যাপারটা। এবং সেটা কেন করতে চায়? কারণ সে চায় যে দুনিয়াতে এক একজনের এক এক পর্যন্ত যুদ্ধ, হানাহানি, লোক, এগুলো বাদ দিয়ে মানুষ যদি একসাথে এগিয়ে যায় তাহলে মানুষ আরো উন্নতি করতে পারবে। তো সেই ধারণা থেকে সেই ভাইরাসটা তৈরি করে এবং চায় যে পরবর্তী জেনারেশনের মানুষ অনেক আপগ্রেড হোক, মানে এই জেনারেশনের যে মানুষ রয়েছে যারা যুদ্ধ বিগ্রহ করে হিংসা করে দুনিয়া ধ্বংস করে দেবে, তো এই জন্য তারা বেঁচে থাকার ডিজার্ভ করে না, আর এই জন্য নিউ প্রজন্মের মানুষ দরকার, নতুন জেনারেশনের মানুষ দরকার। তো চলো বাড়তি কোনো কথা না বলে আমরা স্টার্ট করি। তবে সিনেমাটা বোঝানো খুবই কষ্ট হবে, নামজনিত সমস্যা, বুঝতেই পারছো, নামগুলো খুবই ঝামেলা কোরিয়ান সিনেমাতে। তবে আমি চেষ্টা করবো সহজে বোঝানোর জন্য। তো সিনেমা যখন শুরু হয় তখন আমরা দেখি যে একজন ব্যক্তি ইমার্জেন্সি হেল্পলাইনে কল করে এবং বলে আমার নাম হচ্ছে সিও ইয়ং সিওল, আর ওই হচ্ছে আমাদের ভিলেন। এবং সে বলে আমি বায়ো ওয়েপনে কাজ করি, মানে ওই বায়ো অস্ত্র, যেমন ধরো ভাইরাস টাইরাস তৈরি করে দেশ ধ্বংসের জন্য এরকম। এবং সে বলে যে আজকে ডুগুরি বিল্ডিং এ যে কনফারেন্স হবে সেখানে আমি কন্টিজিয়াস বায়োটেকের অ্যাটাক করতে যাচ্ছি। ওই কথা শুনে তো তোমার মনে করো কল সেন্টারের লোক ভয় পেয়ে যায় এবং বলে আপনি কে, আপনি আবার আপনার কথাটা রিপিট করুন, আর আপনি কোথা থেকে কল করেছেন। আর এই কথা শুনে তখন সিয়ং চিউল, ওকে আমরা চুলি বলি, সে হাসতে হাসতে নিজের ব্যাগ থেকে দুইটা ইনজেকশন বের করে, একটা নিজের হাতে পুশ করে আর একটা ব্যাগে রেখে দেয়। তো বুঝতেই পারছো সে দুটো ইনজেকশন ব্যবহার করছে, তার মানে দুই রকমের ভাইরাস। আর তার পেছনে আমরা অদ্ভুত কিছু ছবি দেখতে পাই যেটা সি ইয়ং চুলের রিসার্চের অংশ ছিল। আর এরপর আমাদের এই সিনেমার চরিত্রগুলো সম্পর্কে চলো জানি। তো এখানে হান গো সিয়ং, সে হচ্ছে একজন অধ্যাপক, মানে সেও বায়োটেক অধ্যাপক, এবং তার এক্স ওয়াইফ কনসে সিয়ং, সেও অধ্যাপক। আর তারা ডুগুরি বিল্ডিং এ একটা সেমিনারে অ্যাটেন্ড করতে এসেছে। তবে এই হাজবেন্ড বা সিয়ং এর বর্তমান যে ওয়াইফ তার নাম হচ্ছে গং সিওল। এবং মজার ব্যাপার হচ্ছে তারা তিনজনই বায়োটেকের প্রফেসর, বায়োটেক মনে করে ইঞ্জিনিয়ার। আর এখানে একটা বিষয় উল্লেখ, আজকে এই কনফারেন্সে যে বড় লেভেলের বিজ্ঞানী তার রিসার্চ পেপারটা দেখাবে বা তার আবিষ্কার দেখাবে, তার নাম হচ্ছে কাং। আর এই কাং এর অ্যাসিস্ট্যান্ট ছিল হচ্ছে আবার ওই যে সিনেমার শুরুতে যে ভিলেন দেখলাম সে। এবং আজকে যে রিসার্চটা নিয়ে আলোচনা হবে, এই রিসার্চ মূলত তারা দুজনে একসাথেই করেছিল, মানে এই ভিলেন মূলত মেন যে বিজ্ঞানী তার অ্যাসিস্ট্যান্ট হিসেবেই তাকে সাহায্য করেছিল। তো যাই হোক, এরপর আমাদের দেখানো হয় সিওককে, যে এই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড, আর সে তার বোন চয় হুনকে নিয়ে এসেছে শপিং করতে। তবে তার বোন নিজের পায়ে চলতে পারে না, সে মনে করে হুইল চেয়ারে আর কি বসে চলাফেরা করে। আর এখানে একটা কথা বলি ভাই, সিনেমাটা খুবই নতুন এসেছে, নতুন সিনেমা, আমরা ভালো এক্সপ্লেন করতে পারি না এবং আমাদের স্ক্রিপ্ট রাইটার এটাতে ভালো কাজ করতে পারে না, তো আমি খুব ভালো বোঝাতে পারবো না, মোটামুটি আইডিয়া দিতে পারবো, তো আমাকে ব্লেম করবা না প্লিজ। আমি যতদূর পারছি আমি বোঝানোর চেষ্টা করছি, এমনকি স্ক্রিপ্টের বাইরেও আমি বোঝানোর চেষ্টা করছি। তো যাই হোক, আমরা তো সিনেমার প্লট বুঝলাম। তো এরপর আমরা দেখতে পাই যে কনফারেন্সের দিন গো সিয়ং, মানে হাজবেন্ড, তার এক্স ওয়াইফের জন্য অপেক্ষা করছিল। তো হাজবেন্ড তখন জিজ্ঞাসা করে তোমার আসতে দেরি হলো কেন? তো ওয়াইফ বলে ট্রাফিক জ্যাম ছিল, এর জন্য একটু দেরি হয়েছে, মানে কোরিয়া তো ট্রাফিক জ্যাম। তো যাই হোক, এরপর এক্স ওয়াইফ তার সাবেক হাজবেন্ডের কাছে জিজ্ঞাসা করে তোমার কাছে নাকি কি একটা জব অফার রয়েছে, আমাকে জবের ব্যাপারে কথা বলবে? তো হাজবেন্ড তখন উত্তর দেয় হ্যাঁ, জবের ব্যাপারে কথা বলবো। আর ওদের আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে এই হাজবেন্ড তার এক্স ওয়াইফের জন্য এর আগে বেশ কয়েকটা জব অফার দিয়েছিল, কিন্তু একটা জায়গাও ওর জব পছন্দ হয়নি এক্স ওয়াইফের। তো এক্স ওয়াইফের পর জিজ্ঞাসা করে তারা এক্স হাজবেন্ডকে, আচ্ছা তোমার কি হয়েছে বলো তো, হঠাৎ করে তুমি তোমার এক্স ওয়াইফের কেরিয়ার নিয়ে এত বেশি সিরিয়াস হয়ে গেলে, তো আবার 10 বছর পরে? তো তখন হাজবেন্ড বলে দেখো আমি জানি তোমার কোনো বন্ধু নেই, আর তাছাড়া আমার বোর সাথে 10 বছর থাকতে থাকতে আমি ভাই বোন হয়ে গেছি, তার উপর আমার ইন্টারেস্ট লাগে না, এজন্য এক্স ওয়াইফের কথাই বেশি মনে পড়ছে। মানে এটা আর কি পুরুষ মানুষের মনের কথা। তবে অ্যাকচুয়াল কথা হচ্ছে যে আমি জানি তুমি সবার সাথে মিশতে পারো না, আর তাছাড়া তোমার একটা ভালো জব দরকার, একটা প্রপার জব দরকার, তো এই কারণে আমি তোমাকে হেল্প করার ট্রাই করছি। তবে তারা আরো প্রেম প্রীতি বাড়ানোর আগেই সেমিনার শুরু হয়ে যায়। মানে বুঝতেই পারছো তারা কিন্তু হাজবেন্ড বয়ফ্রেন্ড ছিল, কিন্তু যে দূরত্ব বেড়েছে দেখে গুরুত্ব বেড়েছে। তো স্টেজে আমরা দেখতে পাই সেই বড় বিজ্ঞানী, মানে যার আজকে কনফারেন্স কাং, সে করেছে কি নিজের প্রজেক্টের ব্যাপারে কথা বলতে শুরু করে যে কিভাবে পিঁপড়ারা তাদের কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে, মানে টেন্টিক্যাল ইউজ করে একটা রাসায়নিক ছাড়ে, যেটার নাম হচ্ছে, ধরো এটার নাম দিয়েছে স্লাইম বা যেটাকে জীবন্ত মাইক্রো অর্গাজম বলে, যে রাসায়নিক সংকেতের মাধ্যমে পিঁপড়ারা করে কি যোগাযোগ করতে পারে, মানে সবাইকে সোশিয়ালি কানেক্ট করতে পারে এবং সমন্বয় করে কাজ করতে পারে। তো সে এখানে আরো বলে যে আমি ওই পিঁপড়ার যে রাসায়নিক সংকেত সেটা থেকে আমি বের করেছি একটা স্লাইম তৈরি করেছি, স্লাইম মনে করো একটা সিরাম, তো সেটা আমি একটা প্যারালাইজড ইঁদুরকে দিয়েছি যেটা আবার চলাফেরা করতে সক্ষম হয়েছে। তো এটা যদি মানুষের শরীরে আমরা ব্যবহার করি তাহলে যারা পক্ষাঘাতগ্রস্ত মানে প্যারালাইজড মানুষ তারাও আবার হাঁটতে পারবে। এমনকি এই টেকনোলজির মাধ্যমে আমরা একে অপরের অনুভূতিও বুঝতে পারবো, মানে বুঝতেই পারছো আমার ব্রেনে কি আছে, আমার সাথে যারা আছে 100টা মানুষ যাদের মধ্যে ওই রাসায়নিক সংকেতটা থাকবে তারা বুঝতে পারবে এবং একসাথে আমরা কাজ করতে পারবো, মানে ওয়্যারলেসের দরকার নাই, ফোনের দরকার নাই, কোনো কমান্ডের দরকার নাই। তবে এগুলো শুনে বিজ্ঞানীরা হাসতে শুরু করে, কারণ এটা অবাস্তব এবং অতিরঞ্জিত ধারণা বলে মনে করে। কিন্তু প্রজেক্টরের ভিডিওতে দেখা যায় যে ইঁদুরটা স্বাভাবিকভাবে চলাফেরা করছে। তো যাই এখানে ওই বড় বিজ্ঞানী নিজের বক্তব্য
বক্তব্য শেষ করে স্টেজ থেকে চলে যায়। আর এরপর আমরা দেখি যে কাং কাউকে খুঁজছিল, মানে সে সেমিনারে এমন একজনকে দেখেছে যাকে সে দেখতে চায় না, মানে এখানে দেখে অবাক হয়ে গিয়েছে, কিন্তু এরপর সে আর তাকে খুঁজে পায় না, সে গায়েব হয়ে গিয়েছে। মানে বুঝতেই পারছো হয়তো তার অ্যাসিস্ট্যান্টের কথা বলছে, মানে ভিলেনের কথা, কারণ ভিলেনের আজকেই তো অ্যাটাক করার কথা এখানে। তো যাই হোক এরপর এক্স হাজবেন্ড তার এক্স ওয়াইফকে বলে, দেখো এবার আমি তোমার ব্যাপারে সিরিয়াসলি কথা বলি, তুমি এখন থেকে মন দিয়ে কাজ করো, তুমি একটা পটেনশিয়ালি মেয়ে, তুমি জীবনে অনেকেই গিয়ে যাবে। আর তারপর আমরা দেখি সে সিকিউরিটি গার্ডকে, যে তার বোনকে শপিং করাতে হেল্প করছিল, তো তার বোন তাকে বলে, আচ্ছা ভাই এই উইকেন্ডে আমরা ক্যাম্পিং এ যাই চল। তো ভাই বলে কোথায় যাবি? তো এখানে বোন বলে মাওয়া যাবো, কিন্তু ভাই বলে না ওখানে টোল লাগে, চান্দা বাজরা চান্দা নেয়, তো ওখানে যাবো না। এরপর বোন বলে তাহলে তোমার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাও। ভাই বলে আচ্ছা ঠিক আছে। তো এরপর তারা খুশি হয়ে শপিং করতে থাকে। আর তো যাই এরপর আমরা দেখতে পাই এক্স হাজবেন্ড করে কি তার এক্স ওয়াইফকে সেই বড় বিজ্ঞানী কাঙের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু কাঙও যখন ভালো মতো কথা বলতে শুরু করবে তার আগেই পুলিশের ওসি তাকে একটা কল দেয়, এবং পুলিশ বলে যে গতকাল রাতে আমাদের কাছে একটা কল এসেছিল যে এই বিল্ডিং এ আজকে এরকম একটা আক্রমণ হবে, এবং সে তার নাম বলেছিল সিওং চুল, তাকে কি আপনি চেনেন? তো এই নাম শুনে তো বিজ্ঞানী ভয় পেয়ে যায়, এবং সে তার নিজের রুমে যাওয়ার পথে পুলিশের লোকদেরকে জানায় যে দ্রুত ওকে খুঁজে বের করো, ওকে ধরতে হবে। এবং ওই বিজ্ঞানী আরো জানায় পুলিশকে যে এই বিল্ডিং এ আজকে সেমিনারের সময় তাকে আমি দেখেছি, কিন্তু এখন তাকে আমি দেখছি না, দ্রুত এখানে ফোর্স নিয়ে আসুন, ওকে ধরুন। মানে বুঝতেই পারছো যেহেতু একসাথে রিসার্চ করেছে, তো ওই সেম টেকনোলজির কোনো একটা নমুনা হয়তো তার অ্যাসিস্ট্যান্টের কাছেও আছে, যেটা খুবই ভয়ানক হতে পারে। আর এইদিকে আমরা দেখি এক্স হাজবেন্ড তার এক্স ওয়াইফকে বলে, তুমি বিজ্ঞানী কাঙের পিছে যাও, তার সাথে ভালো মতো কথা বলো, এবং তুমি যে রিসার্চ গুলো করছো সেটা তাকে দেখাও। সে যদি পছন্দ করে তোমার রিসার্চ, তাহলে তার কোম্পানিতে তুমি ভালো একটা পজিশনে থাকতে পারবে। তো এক্স হাজবেন্ডের কথা মতো আমাদের এক্স ওয়াইফ, মানে আমাদের সবার এক্স ওয়াইফ, সে করে কি ওই বিজ্ঞানীর পিছু পিছু যায়। তো এক্স ওয়াইফ যখন কাছাকাছি যায় এবং সে ওই বিজ্ঞানীর রুমে যখন প্রবেশ করবে, তখনই সে দেখে যে সিওং চুল, মানে তার সেই অ্যাসিস্ট্যান্ট যে আর কি ভিলেন, সেই রুমে ঢুকেছে। আর এরপর আমাদের রুমের ভেতরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ওস্তাদ এবং শিষ্য, আই মিন মেন বিজ্ঞানী এবং তার অ্যাসিস্ট্যান্ট তর্ক বিতর্ক করছিল। তো এখানে শিষ্য তার বসকে বলে যে এই পুরো রিসার্চ আমরা একসাথে করেছি, আমি এখানে সর্বোচ্চ হেল্প করেছি, কিন্তু তুমি আমাকে অন্ধকারে রেখে আমার রিসার্চ তোমার নিজের একার নামে চালিয়ে দিচ্ছ। বাট এই কথা শুনে বড় বিজ্ঞানী কাং তাকে পাগল বলে এবং রুম থেকে বেরিয়ে যেতে বলে, এবং বলে তুমি যে প্ল্যান করছো এটা কত ভয়ানক একটা প্ল্যান তুমি জানো, তোমার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল। তুমি বিশ্বাস করো যে মানুষ লোভ, যুদ্ধ এবং স্বার্থপরতা দিয়ে পৃথিবীকে ধ্বংস করবে, এবং এই বর্তমান মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকার যোগ্য না, আর এর জন্য তুমি এই ভাইরাস ইউজ করে তাদেরকে এক করতে চাও। কিন্তু এটা কতখানি ভয়ানক হতে পারে তুমি জানো? এটা এইভাবে ইউজ করা সম্পূর্ণ ভয়ঙ্কর একটা ভুল হবে, আর এর জন্য আমি তোমাকে এই রিসার্চের কোনো কিছুতে রাখতে চাই না, কারণ তুমি যেভাবে এটাকে ওয়েপন হিসেবে ইউজ করতে যাচ্ছ সমাজের জন্য, এটা ভয়ঙ্কর একটা ভুল হতে পারে। মানে আমি তোমাদের বোঝানোর জন্য একটু বাড়িয়েই বলছি আর কি। তো যাই হোক ওদের কথাবার্তা দেখে এক্স ওয়াইফ করে কি সেখান থেকে চলে যায়। আর তার যাওয়ার পরে আমরা দেখতে পাই ওই ভিলেন মানে সুল করে কি তার ব্যাগ থেকে আরেকটা ইনজেকশন বের করে এবং ওই বিজ্ঞানীর ঘাড়ে ইনজেক্ট করে দেয়। মানে বুঝতেই পারছো দুজনে একসাথে রিসার্চ করেছে, দুজনে যেহেতু বিজ্ঞানী, তো এখানে মেন বিজ্ঞানী ওই সেম রিসার্চ থেকে যে টেকনোলজি বের করেছে যেটা মানব জাতির জন্য উপকারে লাগবে, হয়তো সেম রিসার্চ থেকে ইয়ং আবার করেছে কি একটু মডিফাই করে সেটাকে অন্যভাবে কাজ করাতে চায় বা অন্য কিছু আবিষ্কার করেছে। তবে ইনজেক্ট করার সাথে সাথে কাং করে কি ওই সুলকে মানে মনে করো তার সাগরেদকে মেরে বাথরুমে লক করে দেয়, আর তারপর সে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তখনই সে জম্বিতে রূপান্তরিত হয়ে যায় এবং সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। তার মুখ থেকে সে পিঁপড়ের মতো হোয়াইট স্লাইম বের হয়, সেই রাসায়নিক স্লাইম যেটা দিয়ে আরেক পিঁপড়াকে কন্ট্রোল করা যায়, মানে পিঁপড়াকে কন্ট্রোল করে, এবং সেই স্লাইম গুলো কাপড় উপর পড়ছিল এবং আশেপাশের দেয়ালে ছড়িয়ে পড়ছিল, এবং দেখে মনে হচ্ছিল এগুলো চলন্ত কিছু, মানে আমি তো বলেছি যে এটা হচ্ছে একটা জীবন্ত মাইক্রো অর্গানিজম। তো যাই হোক এরপর সে জম্বি হওয়ার পরপরই অন্যদেরকেও আক্রমণ করতে থাকে, আর ওই সময় পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে হাজির হয়, আর সাধারণ মানুষকে আক্রমণ করার কারণে বিল্ডিংটা নগদ শাটডাউন করে দেওয়া হয়। আর তারপর ব্যাকআপ প্লেনের আদেশ দেওয়া হয় যে মানে আরো আর্মি টার্মি আসেন। আর এইদিকে আমাদের নায়িকাই বললাম তাকে, সে ফিরে আসলে তার এক্স হাজবেন্ড তাকে জিজ্ঞাসা করে বিজ্ঞানী কাঙের সঙ্গে তোমার কি ব্যাপারে কথা হলো, কথা হয়েছে? মানে ওরা জানেও না যে ওইদিকে অবস্থা কি, ওরা আছে প্রেম নিয়ে। তো এখানে নায়িকা বলে যে আমি তো কথা বলার চান্সই পেলাম না। তো এখানে জামাই আরো খুশি হয় যে না তাহলে আরো একবার সুযোগ পাবো ওর সাথে কথা বলতে, তো ওকে নিয়ে যায় রেস্টুরেন্টে খাবার খাওয়ায়। আর সেখানে খাবার খাওয়ার সময় হানের স্ত্রী মানে বর্তমান স্ত্রী তাকে কল করে এবং বলে তার মেয়ে কলেজ ছিল, এবং তার মেয়ে বলে দ্রুত বাড়ি ফিরে আসো, এবং এর সাথে ওর পাসপোর্টের ব্যাপারে জিজ্ঞাসা করে, মানে হান মানে হচ্ছে এক্স হাজবেন্ড আর কি। তো কল কাটার পরে এক্স হাজবেন্ড তার এক্স ওয়াইফকে জানায় যে আমি তো আমেরিকা চলে যাচ্ছি, এখন থেকে সেখানেই থাকবো। তো এই কথায় এক্স ওয়াইফ বুঝতে পারে যে কেন তার এক্স হাজবেন্ড তার কেরিয়ার নিয়ে এত বেশি সিরিয়াস, কেন ভালো একটা জব লাগিয়ে দিতে যাচ্ছিল, কারণ সে তো চিরতরে চলে যাবে। তো এটা শুনে এক্স ওয়াইফ একটু অভিমান করে বলে তুমি তোমার ফ্যামিলির দিকে মনোযোগ দাও, আমার চিন্তা করতে হবে না, আমি নিজে কিছু না কিছু করে নেব। এবং সিরিয়াসলি ভাই পোলা মানুষের মন কিন্তু আসলেও বড় ভাই, এবং একটা পোলা মানুষের মন এত বড়, দেখো মেয়ে মানুষ তো খালি সেক্স দিয়ে 3-4টা পোলা পালে, কিন্তু পোলা মানুষ কিন্তু তার কষ্ট করে কামাই করে তারপর টাকা পয়সা খরচ করে ভালোবাসাতে 3-4টা পালে। তো একটা পোলা মানুষের মানে এত বড় যেরকম 2-3টা বউ পালা উচিত। এই কথাবার্তা আমার ভাবিরে বললো না। তো যাই হোক আমার এক্স এর কথা মনে পড়ে গেছিল। তো যাই হোক এই কথা বলে এক্স গার্লফ্রেন্ড করে কি নিজের বিল নিজে পে করে সেখান থেকে চলে যেতে নেয়, বাট তখন আবার এক্স হাজবেন্ড তার পিছে আসে এবং তারা চলে যাওয়ার পরে সেখানে 3টা বাচ্চা আসে, তাদের মধ্যে 2জন খুবই বেয়াদব এবং খাবার অর্ডার
করার পরে তাদের সাথে আসা যে সাদাসিধে মেয়েটা ছিল ওকে পে করার জন্য বলে এবং পরিষ্কার বোঝা যাচ্ছিল যে বাকি দুটো বাচ্চা ওরা মূলত ওকে নিয়ে এসেছে বুলিং করার জন্য, মানে বন্ধু না, ওরা জাস্ট জোর করে ধরে এনেছে খাওয়ার জন্য। আর এরপর আমরা দেখি সিকিউরিটি গার্ডের কাছে একটা অদ্ভুত কল আসে যা তাকে কোন একটা সমস্যার ইঙ্গিত দেয় যে ঘটনা একটা ঘটছে, বুঝতেই তো পারছো উপরের অবস্থা কি। তো সিকিউরিটি গার্ড করে কি সেখানকার উদ্দেশ্যে একাই বেরিয়ে পড়ে আর তখনই বিল্ডিং এর বাইরে ব্যাকআপ এসে পড়ে এবং পুরো বিল্ডিং কে সিলগালা করে দেওয়া হয়। আর এদিকে বিল্ডিং এর ভেতরে হান মানে ওই এক্স হাজবেন্ড সে আবারও তার এক্স ওয়াইফের জবের ব্যাপারে কথা বলতে শুরু করে, বাট তখনই সেখানে তাদের প্রেমে ডিস্টার্ব করতে চলে আসে জম্বাই। তো একে একে সবার উপর আক্রমণ করা শুরু করে, সবাই দৌড়াতে শুরু করে, বাট তখনই সেখানে ওই হুইল চেয়ারে যে মেয়েটা এসেছিল সিকিউরিটি গার্ডের বোন ও উপস্থিত ছিল এবং অন্যরা দৌড়ে পালানোর সময় ওকে হুইল চেয়ার দিয়ে ফেলে দেয়, হুইল চেয়ার থেকে ফেলে দেয় আর কি। তো এটা দেখে নায়িকা যায় সাহায্য করতে আর তখন নায়কও তাকে হেল্প করে এবং সবাই মিলে একটা শপের মধ্যে ঢুকে পড়ে শোরুমে এবং সেখানকার গেট লক করে দেয় এবং ভেতরে আসতে আসতে আমাদের নায়িকা পুলিশের কিছু লোককেও বাঁচিয়ে নিয়েছিল। আর এরপর আমরা দেখতে পাই জম্বি করে কি গেটে নিজের মাথা দিয়ে বারবার ধাক্কা দিতে থাকে আর ওই সময় হঠাৎ করে একটা পুলিশ অফিসার দ্বারা ভুল করে লাইট অফ হয়ে যায় আর লাইট অফ হওয়ার সাথে সাথে সে জম্বি করে কি নিজের মাথায় আঘাত করা বন্ধ করে দেয়। আর শপের মধ্যে সেখানে ছিল শপে কাজ করা এক বৃদ্ধ, তারপর আমাদের নায়ক নায়িকা আর হচ্ছে ওই যে হুইল চেয়ারে বসা সেই মেয়েটা মানে সিকিউরিটি গার্ডের বোন আর হচ্ছে পুলিশের একটা অফিসার। আর পুলিশ অফিসার দুনিয়ার সব জায়গায় খুব ডেঞ্জারাস। তো যাই হোক বাইরে যে জম্বিরা ছিল শপের সামনে তারা আয়নায় অন্য সাইডে রেস্টুরেন্টে একটা মানুষ দেখতে পায় যেখানে পিচ্চিরা ছিল আর কি। তো এরপর জম্বিটা করে কি নিজের মাথা দিয়ে ইশারা করতেই শপের সামনে থেকে সকল জম্বি ওই রেস্টুরেন্টের দিকে ছুটে যায় আর ওই সময় শপের গেটের তো ভেঙে যাওয়ার অবস্থা হচ্ছিল। তো ওই মুহূর্তে আমাদের নায়িকা করে কি সবাইকে বাঁচাতে নিজের বুদ্ধি ব্যবহার করে, সে শপে রাখা মানুষের যে পোস্টার ছিল না সেটাকে ওই হুনহে মানে ওই যে যেটা পঙ্গু আর কি তার হুইল চেয়ারে বেঁধে দেয়, যদিও এখানে হুনহে মানে ওর হুইল চেয়ারটা দিতে ও রাজি ছিল না কিন্তু উপায় তো নাই, বাকি মানুষকে বাঁচাতে হলে এটা করতে হবে। আর ওটা অটোমেটিক চেয়ার ছিল, তো সে করে কি জেয়ংকে চেয়ারটা দিয়ে দেয় মানে নায়িকাকে আর তারপর জেয়ং ওই পোস্টার গুলো হুইল চেয়ারে বেঁধে বাইরে পাঠিয়ে দেয়। তো জম্বিরা তখন ওই পোস্টার দেখে মনে করে মানুষ এবং সেদিকে হামলে পড়ে আর এই সুযোগে আমাদের নায়িকা জেয়ং করে কি নিজেদের ডোর ওপেন করে সামনের রেস্টুরেন্টে আটকে থাকা পোলাপানদের এইদিকে আসতে বলে এবং এরপর সবাই দ্রুত শপে চলে যায়। কিন্তু ওই তিনটা বাচ্চার মধ্যে বুলি করা একটা খারাপ মেয়ে ভয়ের কারণে হোটেল থেকে বের হতে পারে না। তো আমাদের তখন নায়ক হান মানে এক্স ওয়াইফের এক্স হাজবেন্ড সে করে কি ওকে নিতে গিয়ে আসে, তো হান মেয়েটিকে বাঁচিয়ে ফেরত নিয়ে যায়, বাট তখনই একটা জম্বি এসে আক্রমণ করে। তো এই পরিস্থিতি দেখে তো আমাদের নায়িকা একদম ভেঙে পড়ে আর অন্যদিকে আমাদের নায়কের কাছে তো তার বাড়ি থেকে তার বউ কল করছেই আর সেই ফোনটা ছিল হচ্ছে আমাদের নায়িকার কাছে। তো সে করে কি কলটা রিসিভ করে হানের স্ত্রীকে হানের মৃত্যুর খবর পৌঁছে দেয়, মানে আমাদের নায়ক হান শেষ। আর এরপর আমরা সেই সব জম্বিকে অদ্ভুত কিছু করতে দেখি আর তারা প্রতিটি নতুন আক্রমণ করার আগে তাদের নিজেদের মাথা উঁচু করে জোন আউট হয় এবং দেখে মনে হয় তারা তাদেরকে আপগ্রেড করছে এবং একে অপরকে সিগন্যাল পাঠাচ্ছে, মানে বুঝতেই পারছো এটার নামই হচ্ছে কলোনি সিনেমার। পিঁপড়েরা যেরকম পুরো একটা কলোনি নিয়ন্ত্রণ করে, দেখো এতগুলো পিঁপড়ে তারা শব্দ করতে পারে না কিন্তু কিভাবে তারা হাজার হাজার পিঁপড়ে একটা নির্দিষ্ট অর্ডারে চলে। তো এটাই হচ্ছে এই সিনেমার মূল থিওরি এবং এই ভাইরাসটা বা এই টেকনোলজিটাই মানুষের মধ্যে ইউজ করা হচ্ছে আর এর ফলে মানুষ জম্বি হয়ে গিয়েছে এবং এভাবে একে অপরের সাথে কমিউনিকেট করে কাজ করতে পারছে। আর ওইদিকে আমরা দেখি বিল্ডিং এর বাইরে মানুষ তারা যায় না বিল্ডিং এর ভেতরে কি হচ্ছে, তারা ওই বাংলাদেশি আসুদা মানুষদের মতো বাইরে দাঁড়িয়ে প্রোটেস্ট করছিল, মানে বলা নাই কোয়া নাই কোনো কিছু জানার দরকার নাই। যেমন ওই যে মনে আছে না মাইলস্টোনে বিমান পড়লো চারপাশে মানুষের ভিড় দেখছো। যাই হোক এরপর সিকিউরিটি গার্ড আর সবাই এক জায়গা হয়েছে, নিজের বোনকে কাছে পেয়েছে, সে নিজের বোনকে পিঠে বেঁধে নেওয়ার চেষ্টা করে আর সেখানে ওই সিকিউরিটি গার্ড পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে যে আমাদের বাসাতে ব্যাকআপ কখন আসবে, বাট তখন ওই হালা পুলিশ অফিসার বলে ব্যাকআপ আসা সম্ভব নয়। আর এই অ্যাটাকটা করিয়েছে হচ্ছে সিও ইয়ং চিওল মানে ওই অ্যাসিস্ট্যান্ট বিজ্ঞানীর এবং মেন বিজ্ঞানীর কলে কিন্তু এই পুলিশ অফিসার এসেছিল ওকে ধরতে। তো এই পুলিশ অফিসার বলে সম্ভবত ওর কাছে এটার অ্যান্টি ভ্যাকসিনও রয়েছে আর আমাদের সেই ভ্যাকসিনটা খুঁজে বের করতে হবে। তো সবাই এটা সম্মতি জানায় কিন্তু এটা তো পুলিশের একটা পরিকল্পনা, সে যদি এটা করতে পারে প্রমোশন পাবে, ধরতে পারলে প্রমোশন পাবে, কিন্তু তার এই কারণে বাকি সবার জীবন রিস্কে ফেলালো। তো যাই হোক কেউ তার ব্যাপারটা যায় না, সবাই করে কি এরপর একটা পরিকল্পনা করে। তো সেখানে থাকা একজন ডক্টর ছিল, সে করে কি নিজের শরীরে অনেক পারফিউম মাখে এবং সেই শপ থেকে বের হয় আর তারপর পাশেই পারফিউমের শপ থেকে সেম পারফিউম নিয়ে সে নায়িকার হাতে দেয় এবং নিজেদের শরীরের সুবাস লুকানোর জন্য তারা গ্যাসোলিনও লাগায় এবং মানুষের শরীরের যে একটা গন্ধ রয়েছে সেই গন্ধ লুকানোর জন্য তার উপর তারা গ্যাসোলিনও লাগিয়ে দেয়, মনে করে পেট্রোল। আর তারপর তারা ওই পারফিউমগুলো মানুষের শরীরে যে পারফিউমগুলো নিয়েছে সেগুলো একটা পুতুলগুলোতে লাগিয়ে দেয়, কিন্তু তখনই শপের গেট ভেঙে যায় এবং জম্বি ভেতরে প্রবেশ করে। আর তখন সবাই করে কি প্লাস্টিকের পুতুলের মতো স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে, মানে ওই দোকানে যে প্লাস্টিকের পুতুলগুলো ছিল না যেগুলোর মধ্যে ড্রেস পরানো থাকে সেগুলোতেও পারফিউম দিয়েছে, আবার উপরে গ্যাসোলিন দিয়েছে এবং ওরাও করেছে কি পারফিউম এবং গ্যাসোলিন লেগে গেছে যাতে মানুষের গন্ধটা ওদের শরীরে না থাকে। জম্বিরা এখানে আসে, কারো কোনো গন্ধ পায় না, বুঝতে পারে না যে এগুলো মানুষ। তো অন্যদিকে যখন যায় জম্বিরা তখন ওরা লুকিয়ে সব থেকে বের হয় আর এরপর তারা যখনই লিফটের দিকে যায় তখনই জম্বিরা আবারও জোন আউট হয়, মানে তাদের আবার আপগ্রেড হচ্ছে, অর্ডার আপগ্রেড হচ্ছে। আর তখন দৌড়ানোর সময় আমরা দেখতে পাই ওই বুলি গার্ল মানে যেটা পাজে ছিল একাই জম্বির সাথে লড়াই করে পড়ে যায় এবং সাথে সাথে জোন আউট হওয়া জম্বির উপর পড়ে। আর অন্যরা যখন মেয়েটিকে ছেড়ে চলে যাচ্ছিল তখনই আমাদের নায়িকা জিয়ং করে কি লাইটারের সাহায্যে ফায়ার অর্ডার মানে ওই যে আগুন লাগলে যে একটা
অটোমেটিক সিস্টেম থাকে না, সেখানে আগুন ধরিয়ে ওটা অন করে দেয়। তো এর ফলে আবারও সকল জম্বি জোন আউট থেকে বের হতে শুরু করে এবং আবার ওদের পেছনে যেতে শুরু করে এবং সবাই মিলে দৌড়াতে দৌড়াতে লিফটের কাছে এসে পৌঁছে যায়। আর ওইদিকে আমরা দেখি হানের স্ত্রীকে, মানে আমাদের নায়কের যে বর্তমান ওয়াইফ, সেও তো বায়োটেক বড় ধরনের বিজ্ঞানী, সে গাড়িতে নিউজ শুনতে শুনতে কোথাও যাচ্ছিল। আর এখানে আমরা আরেকটা বিষয় জানতে পারি যে এই হানের স্ত্রীও কিন্তু এই সেম প্রজেক্টে ছিল, এই রিসার্চে ছিল, কিন্তু যখন এই রিসার্চটা তার পছন্দ হয় নাই, সে করেছে কি এখান থেকে বেরিয়ে এসেছে এবং সে চেয়েছিল যে ওকে বের করে দিতে, মানে অ্যাসিস্ট্যান্টকে বের করে দিতে, এবং সেটার প্রতিশোধই হয়তো সে অ্যাসিস্ট্যান্ট মানে ওই সিয়ং চুল নিচ্ছে। আর এরপর আমরা দেখি সবাই লিফট দিয়ে ঠিকভাবে ওই কাঙের রুমে পৌঁছায়, মানে বিজ্ঞানের রুমে। আর সেখানে গিয়ে বাথরুমের গেট খুলতেই তারা ওই সিয়ং চুলকে পেয়ে যায়। তো পুলিশ সিয়ং চুলকে অ্যারেস্ট করে, ভিলেনকে। আর সিয়ং চুল তো এখানে খুব নম্র ভদ্রভাবে, মানে সবার সাথে ভদ্রভাবে কথা বলে। আর তারপর নায়িকা বলে যে এবার কি করতে হবে। তো এর উত্তরে পুলিশের লোক বলে আমাদের এখন উপরে যেতে হবে, সেখানে কোনো ব্যবস্থা করা যাবে। তো এই কথা শুনে সবাই রাগ করে, কিন্তু আর কোনো উপায় না দেখে সবাই আবারও লিফটের কাছে ফিরে আসে। কিন্তু এই পুলিশের প্ল্যান তো ওইটাই যে ওকে জীবন্ত ধরে নিয়ে যাবে। আর এখানে একটা বিষয় কি তোমরা খেয়াল করেছো, কোরিয়ান সিনেমা নাটক সিরিজে প্রত্যেকটা মানুষের চেহারা দেখেছো, নাক চেহারার গঠন কত অ্যাকুরেট, একটা বাইনচোতের প্লাস্টিক সার্জারি ছাড়া নাই। ওদের পাশার সামনে সব জায়গায় প্লাস্টিক সার্জারি করা। আজ থেকে 20 বছর আগের কোরিয়ান সিনেমাগুলো দেখবে, এখন দেখবে ওদের ফেস গুলো মনে করো সব আর্টিফিশিয়াল ফেস, প্লাস্টিক সার্জারি সব, খালি ফর্সা মানুষ দেখে সুন্দর লাগে। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে আমরা একটা ব্রেক নেব, একটু ব্রেক নেব, তোমরা একটু ব্রেকটা টানবে, তারপর মূল ভিডিওতে যাবে। বাকি অর্ধেক ভিডিওটুকু আমরা ব্রেকের পরে দেখছি, একটু কষ্ট করে টেনে আসো। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি, যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি। আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। আর এইদিকে আমাদের হানের বর্তমান ওয়াইফ, মানে যে আরেকজন বিজ্ঞানী, সে রিসার্চ ল্যাব পর্যন্ত চলে এসেছে, মানে যে রিসার্চ ল্যাব থেকে এই ভাইরাসটা আবিষ্কার করা হয়েছে। তো ভেতরে সে খেয়াল করে দেখে সেখানে অনেকগুলো শিম্পাঞ্জি স্ট্যাচু করে রাখা ছিল, কিন্তু একটা শিম্পাঞ্জি গায়েব ছিল এবং ওই শিম্পাঞ্জিটি বিল্ডিং এর উপর থেকে বা বানরটা বিল্ডিং এর উপর থেকে আর্মিদেরকে দেখছিল। আর তারপর হঠাৎ করে সবার উপর হামলা করে বসে। তো নিজেদের প্রাণ বাঁচাতে আর্মির লোকেরা গুলি চালিয়ে দেয়, আর এর ফলে ওই বানরটা মারা যায়। আর শেষ পর্যন্ত এবং ওই বানরটা মারা যাওয়ার সাথে সাথে বাকি সব বানরও কিন্তু স্ট্যাচু হয়ে যায়। তার মানে এখানে ধরো বিশেষ বিশেষ গ্রুপ তৈরি করা হয়েছে, একটা বানরের আন্ডারে 5টা বানর, তো ও মারা গেলে বাকি সবগুলো মারা যাবে, মানে ওই কলোনির সিস্টেম। আর বানরের কানে কিন্তু একটা নাম্বার দেওয়া ছিল। আর এদিকে আমরা দেখি সবাই লিফটে করে ওপরে যাচ্ছিল, আর সেখানে আমাদের ওই চুল ভিলেন, সে বলে যে তুমি খুব ভালোভাবে পারফিউম দিয়ে সবকিছু হ্যান্ডেল করেছো, হ্যাঁ। কিন্তু আরো কেউ কিছু বলার আগেই সিয়ং করে কি লিফটের 9 ফ্লোরের বাটন প্রেস করে দেয়, আর ওই ফ্লোরে অনেক জম্বি ছিল। আর লিফটের গেট ওপেন হতে সকল জম্বি ওদের উপর হামলা করে দেয়, আর সবাই নিজেদেরকে বাঁচানোর জন্য লড়াই করতে শুরু করে। আর এখানে বুলি করা সেই ছেলেটাও জম্বি হয়ে যায়। আর এসবের মধ্যে সিয়ং লিফটের বাইরে বেরিয়ে যায়, মানে ভিলেন। কিন্তু এরপর আমরা একটা জিনিস দেখতে পাই যে জম্বি বাকি সবাইকে হামলা করছে, কিন্তু আমাদের ভিলেন সিয়ং চুলকে হামলা করছে না। আর এদিকে যে কোনোভাবে সবাই মিলে জম্বিদেরকে লিফটের বাইরে বের করে দেয়, আর সবাই তো অনেক ভয় পেয়ে গিয়েছিল, আবার হাত থেকে ভিলেন আউট হয়ে গিয়েছে। তবে তারপরে সবাই যখন পুলিশকে বলে যে বাইরে থেকে ভেতরে সাহায্য আনতে বলো, পুলিশ বাইরে থেকে সাহায্য চাওয়ার ব্যাপারটা রিজেক্ট করে দেয় এবং বলে যতক্ষণ না পর্যন্ত সিয়ং চুলকে আমি নিজে ধরছি ততক্ষণ পর্যন্ত কোনো সাহায্য আসবে না। মানে বুঝতেই পারছো, ও আছে ওর ক্রেডিট নিয়ে, শালা জান বাসে না। আর এরপর লিফট আরেকটা ফ্লোরে এসে ওপেন হয়ে যায়, আর ওইখানে যে জম্বিগুলো ছিল তারা ওই সিকিউরিটি গার্ড আর তার বোনকে দেখে, মানে সিকিউরিটি গার্ড তো তার বোনকে কোলে রেখেছিল পিঠে, তো জম্বি ওদেরকে দেখে মিমিক্রি করতে থাকে। মানে হয়তো ওদের কারোর সাথে কানেকশন নেই, এই জন্য ওদেরকে দেখেই মিমিক্রি করছে, মানে আরেক তলায় হয়তো সিগন্যালটা যাচ্ছে না। আর তারপর ওই সিকিউরিটি গার্ডের বোন ওদেরকে জিজ্ঞাসা করে এই বিল্ডিং এর কন্ট্রোল রুম কোথায়। আর ওখানে গিয়ে তো আমরা দেখতে পারি যে সিয়ং চুল মানে ভিলেন এখন কোথায় রয়েছে। তো ওই সিকিউরিটি গার্ডের বোনের কথা অনুযায়ী সবাই বেসমেন্টের দিকে যায়। আর এদিকে জম্বিরা একে অপরের সাথে তো জয়েন হয়ে যাচ্ছিল, অ্যাকচুয়ালি তাদের শরীর থেকে যে হোয়াইট স্লাইম বের হচ্ছিল ওগুলো তাদেরকে একে অপরকে কানেক্ট করে দিচ্ছিল। আর ওইদিকে কন্ট্রোল রুমে গিয়েই সিকিউরিটি গার্ডের বোন করে কি সিয়ং চুল মানে ভিলেনকে খুঁজে পায়। তখন আমাদের নায়িকা সিয়ং চুলের ব্যাপারে ভাবে এবং বুঝতে পারে যে সে ব্রেন দিয়ে এই জম্বিগুলোর সাথে কানেক্টেড। তো যাই ক্যামেরা
বেলায় তো ভিলেনকে দেখা যাচ্ছে, তো ওই ভিলেন করে কি 4th ফ্লোর দিয়ে 3rd ফ্লোরে চলে আসে, যেখানে ওর বস মানে বিজ্ঞানী কাং রয়েছে। তো সিয়ং চুল মানে ভিলেন করে কি তার বস বিজ্ঞানী কাংয়ের সঙ্গে দেখা করে এবং সে তার বসকে রাগিয়ে তোলে এবং নিজের হাতে কামড় দিতে বাধ্য করে। বাট কামড়ের পরেই সকল জম্বি আবারও জোন আউট হয়ে যায় এবং তারপর মাথা উঁচু করে আবার নিজেদের আপগ্রেড করার জন্য দাঁড়িয়ে যায়, লাগে যেন নতুন কোনো অর্ডার পাবে, নতুন কোনো বস পেয়েছে। আর এদিকে ওই পুলিশ বলে সিয়ং এখন যে জায়গাতে রয়েছে ওখানে যদি আমরা যাই, কিন্তু কামড়ের পরে সিয়ং চুল এবং বাকি জম্বিরা আবারও জোন আউট হয়ে যায়, মানে ভিলেনও মনে করো যে জোন আউট হয়ে যায়, জম্বিও জোন আউট হয়ে যায় এবং তারা এরপর আবার মাথা উঁচু করে নিজেদের আপগ্রেড করতে দাঁড়িয়ে যায়। মোট কথা নতুন করে কানেকশন হচ্ছে, নতুন কোনো লিডারের সাথে কানেকশন হচ্ছে, ব্রেনের কানেকশন হচ্ছে। তো তখন ওই পুলিশ অফিসার বলে বর্তমানে সিয়ং চুল যে অবস্থায় রয়েছে, এখন যদি আমরা ওর কাছে যাও বুঝতে পারবে না আর আমরা ওকে ধরতে পারবো। তো তখন সিকিউরিটি গার্ডের বোন বলে তোমরা যাও, আমি ক্যামেরা দেখে তোমাদেরকে দিক নির্দেশনা দিতে থাকবো আর তোমরা কি ওর কাছ থেকে ভ্যাকসিনটাও নিয়ে এসো। বাট এখানে সিকিউরিটি গার্ড তার নিজের বোনকে রেখে যেতে রাজি হয় না। বাট সিকিউরিটি গার্ডের বোন বলে ভাই তুমি যাও, কোনো প্রবলেম নেই। তো এরপর তারা সবাই সেখান থেকে বেরিয়ে যায় আর জম্বিরা কিন্তু এখনো সেই স্ট্যাচু অবস্থায় রয়েছে, যখন আর কি সিগন্যাল টাইম আর কি মানে কানেক্টিং টাইম, মনে করে ব্লুটুথ ডিভাইস কানেক্ট হয় না ওরকম। আর এরপর ওরা সবাই মিলে যখন সিয়ং চুলকে ধরে ওঠায়, তখনই সিয়ং চুল একটা অদ্ভুত শব্দ করে, ফলে সকল জম্বিরা সিয়ং চুলের দিকে আসতে শুরু করে। বাট তখন ওই সিকিউরিটি অফিসার হুন সিওক করে কি ওর মুখ চেপে ধরে যাতে শব্দ করতে না পারে, কিন্তু তখন সিয়ং চুল নিজের চোখ দিয়ে জম্বিদের কন্ট্রোল করে এবং রুমের বাইরে যেতে ইশারা করে। আর এই বিষয়টা খেয়াল করা হচ্ছে আমাদের নায়িকা, এবং সে করে কি ওই ভিলেনের চোখ বন্ধ করে দেয় আর তারপর পাশের রুমে নিয়ে যাওয়ার নাটক করে, কিন্তু তারা তো আগের রুমে উপস্থিত ছিল। তো এরপর নায়িকা জিজ্ঞাসা করে ওই ভিলেনকে তুমি এগুলো কিভাবে করতে পারো, বাট ভিলেন এখানে কোনো উত্তর দেয় না। বাট বাকিরা সিদ্ধান্ত নেয় তারা এখন থেকে আর কোনো কথা বলবে না, টেক্সট করে কথা বলবে। তো যাই হোক বিল্ডিং এর বাইরে কিন্তু বায়োটেকের প্রফেসর টিম এসেছে, মানে মেন কোম্পানির টিম এসেছে, তার মধ্যে প্রফেসর হানের ওয়াইফও ছিল। প্রফেসর হানের ওয়াইফকে তো জানোই তোমরা যে মারা গিয়েছে প্রফেসর হান। আর এইদিকে কন্ট্রোল রুমে ওই সিকিউরিটি গার্ডের যে বোন, সে ক্যামেরা দেখে লিফট দিয়ে উপর আসার রাস্তা বলে দেয়। বাট রাস্তার মধ্যে পুলিশ বলে যে আমি এখন হুনের কাছে যাব না, মানে ওকে তো উপরতলায় রেখে এসেছে। তো এটা নিয়ে তর্কাতর্কি হয়, পুলিশের তো খালি তোমার ভিলেনকে পেলেই হচ্ছে, ওকে নিয়ে ধরিয়ে দেবে। তো এটা নিয়ে লড়াই শুরু হয়ে যায়। এই কারণে ওই ভিলেন করে কি লোকেশন সম্পর্কে জেনে যায় যে কোথায় রয়েছে ওরা, আর তারপর সে নিজের এক্সট্রা পাওয়ার দিয়ে একটা জম্বিকে হুনের কাছে পাঠিয়ে দেয়, মানে সিকিউরিটি গার্ডের বোনের কাছে। বাট তখন আমাদের সিকিউরিটি গার্ড ভিলেনকে বলে এমনটা করো না প্লিজ, কিন্তু পুলিশের লোক তখন বলে যে তুমি যদি তোমার বোনকে বাঁচাতে চাও তুমি চলে যাও, বন্দুক দেখিয়ে তাড়িয়ে দেয়। বাট ওই সময়ে আমাদের নায়িকা ওর জন্য লড়াই করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ পুলিশদের কাছে তো অস্ত্র রয়েছে। উল্টো ওদেরকে বলা হয় তোরা যদি বাঁচাতে চাস চলে যা। তো ওইদিকে কন্ট্রোল রয়েছে, যেখানে আর কি সিকিউরিটি গার্ডের বোন রয়েছে, ওখানে তো জম্বি এসে পড়েছে। তো নায়ক তখন সেখানে যাওয়ার রাস্তা জানতে চায়। তো তখন সিকিউরিটি গার্ড তার বোনকে বাঁচানোর জন্য ভিলেনকে বলে প্লিজ এমনটা করো না, কিন্তু পুলিশের লোক তখন ওকে বন্দুক দেখে তাড়িয়ে দেয় যে তুই যদি পারিস তোর বোনকে তুই গিয়ে উদ্ধার কর, মানে এত সিরিয়াস ম্যাটার না এটা পুলিশের জন্য। বাট তখন আমাদের নায়িকা জিয়ং করে কি ওর পাশে দাঁড়ায়, বাট লাভ হয় না। এবং তখন পুলিশের লোক করে কি ওদের দুজনকে মেরে রাস্তা দেখিয়ে বলে যে যা পারলে তোদের বোনকে তোরা বাঁচা। আর এইদিকে আমরা দেখতে পাই কন্ট্রোল রুমের বাইরে জম্বি এসে পড়ে। তো তখন সিকিউরিটি গার্ড তার বোনকে কল দিয়ে বলে যে তোর কাছে আসতে কোন রাস্তাতে আসতে হবে। বাট এখানে সিকিউরিটি গার্ডের বোন তাকে ভুল পথ দেখিয়ে দেয় এবং এরপর আবারও আগের জায়গায় ফিরে যেতে বলে, মানে নিরাপদ জায়গায়। মানে বুঝতেই পারছো এখানে ওই প্যারালাইসিসড বোন তার ভাইকে বাঁচানোর জন্য ওকে আবার ব্যাক করে পাঠিয়ে দেয়। আবার ওদিকে কন্ট্রোল রুমের কাছেও তোমার চলে এসেছে সকল জম্বি। তো সিকিউরিটি গার্ড খুব কান্নাকাটি করে যে সময় নেই, কিন্তু তারপরও সিকিউরিটি গার্ডের বোন ওকে আসতে মানা করে দেয়। এবং এই সিনেমার এটা সবচেয়ে হৃদয় বিদারক সিন ছিল, যেটা এই রেডিমেড এক্সপ্লেনে তুমি বুঝবে না। এবং অ্যাকচুয়াল মুভিটা তোমরা যখন দেখবে, এটা যখন এইচডি প্রিন্ট বের হবে তখন তোমরা বুঝতে পারবে এটার ফিলিংস। তো যাই হোক এরপর সিকিউরিটি গার্ডের বোন সিকিউরিটি গার্ডকে বাই বলে ফোনটা কেটে দেয়, কিন্তু সিকিউরিটি গার্ড তার বোনকে অপেক্ষা করতে বলে যে আমি অবশ্যই আসবো, এবং অনেক কান্নাকাটি করে। আর এইদিকে আমরা দেখতে পাই যে ওই ভিলেন করে কি কান্নার অভিনয় করে সবাইকে নিয়ে তামাশা করে। আর ওই মুহূর্তেই ওই সিকিউরিটি গার্ড সবাইকে টেক্সট করে বলে তোমাদের মধ্যে কেউ বাইরে যাবে না, কারণ তোমাদের কারণে আমার বোন মারা গিয়েছে এবং আমি ওই ভ্যাকসিন কেউ মেরে ফেলবো। আর এইদিকে বাইরে প্রফেসরের টিম মিটিং করে যে কিভাবে এই ভাইরাসের সাথে লড়াই করা যায়। তো এখানে হানের ওয়াইফ সবাইকে বলে দেয় যে এইখানে সবাই সবার মাইন্ডের সাথে কানেক্টেড, মানে সবকিছু মাইন্ডের সাথে কানেক্টেড। তো এখানে ভ্যাকসিন যে বহন করছে তাকে যদি মেরে ফেলা না হয় বাকি জম্বিদের মারা সম্ভব নয়। মানে প্রথম যে জম্বি হচ্ছে তারপর থেকে তার কাছ থেকে যেসব জম্বি হয়েছে বা এফেক্টেড হয়েছে তাদেরকে আটকাতে হলে প্রথম জম্বিকে খুঁজে বের করতে হবে এবং তাকে খুঁজে মারতে হবে। তো এরপর বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ সার্চ করতে থাকে যে ফার্স্ট থেকে জম্বি হয়েছিল। আর ওইদিকে আমরা দেখতে পাই হুন সিওক মানে সিকিউরিটি গার্ড চাকু নিয়ে বেরিয়ে পড়ে এবং সে তো মনে করে বোন হারিয়ে পাগল হয়ে গিয়েছে। সে চলার পথে তার সামনে আসা সকল জম্বিকে চাকু দিয়ে সাফারি কিরকিরা করে দেয় এবং দেখে মনে হচ্ছিল প্রতিশোধের আগুনে সে সবার পাছায় আগুন জ্বালিয়ে দেবে। তো যাই কন্ট্রোল রুম পর্যন্ত এসে সিকিউরিটি গার্ড করে কি মাইক অন করে দেয়। আর এটা শুনে মেন যে ভিলেন সে করে কি তার জম্বিদেরকে ডেকে নেয়। তো জম্বি এসে তখন পুলিশের লোকের উপর হামলা করে আর পুলিশের লোক জম্বির উপর গুলি করে দেয়। আর এরপর আমরা দেখতে পাই পুলিশের লোক করে কি ওদের মধ্যে একজনকে গুলি করে ওই ভিলেনকে নিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। আর সবাই যখন দেখতে পায় যে পুলিশের লোক এইভাবে পালাচ্ছে তারাও করে কি পালাতে শুরু করে এবং নায়িকাকে ফলো করে। তো বুঝতেই পারছো এখানে যে পুলিশের লোকটা রয়েছে বা
পুলিশ অফিসার রয়েছে তার লোভ তো একটাই, সেটা হচ্ছে প্রমোশন। আর এই কারণে সে সবাইকেই মারতে পারে। আর এইদিকে আমরা দেখি নায়িকা জিয়ং সুযোগ বুঝে ওই ভিলেনকে নিয়ে পালিয়ে আসে। আর তখন পুলিশ অফিসার তো পাগল হয়ে যায়। আর এইদিকে জিয়ং করে কি আরো দুটো মেয়ে এবং ওই ভিলেনকে নিয়ে একটা রুমে লুকিয়ে পড়ে এবং ওইখানে তারা একে অপরের সাথে মেসেজ করে পরিচিত হয়। এবং তারপর আমাদের নায়িকা জিয়ং বলে সে বাইরে গিয়ে পুলিশের ফোন থেকে যে পর্যন্ত না ব্যাকআপ কল করে সে পর্যন্ত তারা দুজন যেন এই ভিলেনের উপর নজর রাখে। কিন্তু ওদের যে চতুর হচ্ছে সি ইয়ং চুল মানে ভিলেনটা, সে একটা জম্বিকে কন্ট্রোল করে ওদের টেক্সট পড়ে নেয় মানে জম্বির চোখ দিয়ে। আর এদিকে বাইরে প্রফেসররা জানতে পারে যে জম্বি নাম্বার 1 হচ্ছে মিস্টার কাং মানে মেইন বিজ্ঞানী। আর এদিকে রুমের মধ্যে বুলিং হওয়া সেই মেয়েটিকে অপর মেয়েটি বলে আমাদের মনে হয় এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ ওই জিয়ং আর ফিরে আসবে না, মানে নায়িকার কথা বলছে। বাট বুলিং হওয়া ওই মেয়েটি তখন বলে সে অবশ্যই আসবে, আমাদের অপেক্ষা করা উচিত। আর এইদিকে আমরা দেখি নায়িকা জিয়ং পুলিশের ফোন দিয়ে বাইরে জানিয়ে দেয় যে ওই ভিলেন সিয়ং তাদের সাথেই আছে এবং সে অনুরোধ করে ভেতরে ব্যাকআপ পাঠানোর জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য। কিন্তু এই সবকিছু ভিলেন তার জম্বি ইউজ করে জানতে পারে। তবে তারপরে ব্যাকআপ টিম ভেতরে এসেই তার সামনে থাকা সকল জম্বিকে মেরে দিতে থাকে। আর এদিকে আমাদের নায়িকা জিয়ং ওই ব্যাকআপ টিমকে কল করে আনার পরে ডোর নক করে। আর এইদিকে ওই মেয়েরা যেখানে ছিল ওই দুইটা মেয়ে, সেখানে যখন ডোর লক হয় ওরা তো মনে করে যে নায়িকা জিয়ং এসেছে, কিন্তু ওপেন করলে দেখা যায় যে অনেক জম্বি ছিল। আর তখন ওই শয়তান যে মেয়েটা বুলি গার্ল যেটা, সে করে কি নিরীহ যে মেয়েটা ছিল তাকে ধাক্কা দিয়ে জম্বির সামনে দেয় যাতে ও বেঁচে যায়। আর এইদিকে আমরা দেখি আর্মির লোকেরা মিস্টার কাংকে মানে মেইন বিজ্ঞানীকে খুঁজে পেয়ে যায়। তো তারা মিস্টার কাংকে মেরে ফেলে এবং ভাবে এবার হয়তো সকল জম্বিও থেমে যাবে, বাট এরকম কিছুই হয় না। উপরন্তু যেসব আর্মিরা আগে ঢুকেছিল যারা জম্বির আক্রমণে নিহত হয়েছে তারাও আবার উঠে দাঁড়ায় এবং বাকিদের আক্রমণ করতে শুরু করে বাকি আর্মিদের। আর এইদিকে আমাদের নায়িকা জিয়ং একটা জায়গায় যে লুকিয়েছিল তখন সেখানে সিকিউরিটি গার্ড চলে এসে জম্বিদেরকে মারতে থাকে। তবে একটা সময় সে নিচে পড়ে যায় কিন্তু কোনো জম্বি তাকে আঘাত করে না। তো তখন জিয়ং বুঝতে পারে যে সিকিউরিটি গার্ডের ড্রেসে যে হোয়াইট স্লাইম লেগে রয়েছে মানে যেটা জম্বির শরীর থেকে বের হয়, এইটার জন্য জম্বি তাকে আক্রমণ করছে না। মানে সিকিউরিটি গার্ড তো জম্বির সাথে লড়াই করেছে, বোনকে বাঁচাতে গিয়েছিল, তো তখন তার শরীরে হোয়াইট স্লাইম ভরেছিল। আর এরপর আমরা দেখি সিকিউরিটি গার্ড করে কি ভিলেনকে মারতে এগিয়ে আসে, কিন্তু তখন আমাদের নায়িকা জিয়ং তাকে আটকায়। আর এতে রাগের বশে সিকিউরিটি গার্ড করে কি আমাদের নায়িকা জিয়ং এরই গলা চেপে ধরে। আর এই সুযোগে ভিলেন করে কি পালাতে লাগে, বাট তখন এটা দেখে সিকিউরিটি গার্ড আমাদের নায়িকাকে ছেড়ে দেয় যে ভিলেনকে ধরবে। তবে এরপর ভিলেন সিকিউরিটি গার্ডকে একটা অফার দেয়, সেটা হচ্ছে আমি কিন্তু তোমার ইচ্ছা পূরণ করে দিতে পারি। তো তখন সেখানে যেটা হয় সিকিউরিটি গার্ডের যে বোন প্যারালাইজ ছিল সে হাঁটতে হাঁটতে এখানে আসে। আর এটা দেখে তো সিকিউরিটি গার্ড পুরো পাগল হয়ে যায় খুশিতে, কিন্তু আমরা তো জানি যে ওর বোন তো একটা জম্বি হয়ে গিয়েছে। আর এই জম্বি ভাইরাসের স্পেশাল পাওয়ার হচ্ছে সবাই কানেক্টেড হবে এবং কোনো প্যারালাইজ অবস্থা থাকলে সেটা ঠিক হয়ে যায়। তো যাই হোক এখানে সিকিউরিটি গার্ডের বোন কিন্তু পুরোপুরি জম্বি হয়ে গিয়েছিল। তো ওর ভাই যখন ওর কাছে আসে ও করে কি উল্টো ওর ভাইকে চাকু দিয়ে আঘাত করে মেরে ফেলে এবং এখানেই সিকিউরিটি গার্ড মারা যায়। আর এরপর আমরা দেখি আমাদের নায়িকা জিয়ং সে ভিলেনের কাছে এসে সেমিনারের কার্ড ছুড়ে দিয়ে বলে তুমি কি আমাকে এখানে ডেকেছিলে? তখন ভিলেন বলে হ্যাঁ আমি তোমাকে ডেকেছিলাম, আর তুমি যদি আমার বাবাকে সেদিন সাহায্য করতে আজকে সে জীবিত থাকতো। তো এখানে নায়িকা বলে তুমি যদি প্রতিশোধী নিতে চেয়েছিলে তাহলে আমার সাথে একা বোঝাপড়া করতে, এই সাধারণ মানুষগুলোর দোষ কি ছিল? তো এইখানে তোমাদের একটা ফ্যাক্ট বলি যে আমাদের নায়িকার সাথে ওরা আবার শত্রুতা কিসের? তো যেহেতু জানো যে এই সিনেমায় যারা ক্যারেক্টার রয়েছে তারা সবাই কিন্তু জীববিজ্ঞানী, তো তারা একই প্রফেশনের লোক। তো 2004 সালে মানে আজ থেকে মোটামুটি 22 বছর আগে তখন আবার আমাদের নায়িকা কাজ করতো এই ভিলেনের বাবার আন্ডারে, মানে ওর বাবা মেইন বিজ্ঞানী ছিল। তো এই ভিলেনের বাবা একটা কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে একটা গবেষণা করছিল, কিন্তু এটা ছিল ভুয়া গবেষণা এবং এটা করে সে ফান্ড বাড়িয়ে নিচ্ছিল। আর এটা জানার পরে আমাদের নায়িকা করেছিল কি এটা কর্তৃপক্ষের কাছে ফাঁস করে দেয়। আর এই কারণে ওর বাবার চাকরি চলে যায় এবং সে ব্যাপক সামাজিক অপমানের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত আত্মহত্যা করে। আর ওই দিন থেকেই আমাদের এই ভিলেন বিশ্বাস করতে শুরু করে যে ওর বাবার মৃত্যুর জন্য সেই দায়ী। আর এইখানে এই সেমিনারে আসার পেছনেও ওর ভূমিকা ছিল, মানে ও স্বামী স্ত্রী দুজনকে এখানে ইনভাইট করেছিল এবং তার উপর আমাদের নায়িকার স্বামীও তাকে চাকরির জন্য আর কি বলেছিল আর কি। তো হোয়াট এভার ইট ইজ, মানে বুঝতেই পারছো এটা জাস্ট এক্সপ্লেন, এখানে অ্যাকুরেট সবকিছু আমরা দিতে পারবো না। এখানে জাস্ট আমরা তোমাদেরকে সিনেমাটা সহজভাবে বোঝানোর ট্রাই করছি, মানে অ্যাকচুয়ালি যাদের সিনেমা দেখার সময় নেই তাদের জন্য আর কি এই সব চ্যানেল। তো যাই হোক মোটামুটি বুঝতে পেরেছো নায়িকার সাথে তার শত্রুতা কিসের। তো নায়িকা তো বললো যে আমার সাথে তোমার প্রবলেম, তুমি আমার সাথে বোঝাপড়া করতে, সাধারণ মানুষকে কেন মারলে? তো এটার উত্তরে ভিলেন বলে দেখো আমরা সবাই কারো না কারোর সাথে জুড়ে আছি আর মানুষের মধ্যে একতা আনার জন্যই আমি এই কাজটা করেছি। তো ভিলেন যখন এই কথা বলে তখন বাকি জম্বিরাও সহমত পোষণ করে। তো এরপর ভিলেন বলে দেখেছো আমরা টিম, যেখানে একটা মানুষ আরেকটা মানুষকে পছন্দ করে না, একজনের সাথে আরেকজনের মতের মিল হয় না, এখানে আমরা টিম হিসেবে কাজ করছি। তো তুমি বুঝতে পারছো আমরা সবাই যদি এভাবে টিম হিসেবে কাজ করি দুনিয়া কই চলে যাবে। তো এখানে ভিলেনও নায়িকাকে বলে তুমি আমার টিমে আসো। তো নায়িকা কিছু উত্তর দেওয়ার আগেই তখনই আর্মির লোক চলে আসে এবং সেখানে সে গুলি চালাতে শুরু করে। আর তখন নায়িকা নিজেকে বাঁচানোর জন্য একটা রুমে এসে লুকিয়ে পড়ে। আর ওইদিকে আর্মির লোকেরা করে কি ভিলেনকে ধরে ফেলে এবং সেখান থেকে নিয়ে যায়। আর এইদিকে বাইরে হানের যে ওয়াইফ সে তার সতীন আমাদের নায়িকা জিয়ংকেও বাঁচিয়ে উদ্ধার করে আনার জন্য বলে, কিন্তু সবাই তার কথা ইগনোর করে সেখান থেকে চলে যেতে লাগে। আর এইদিকে আমাদের নায়িকা জিয়ং কিছু ভেবে ওঠার আগেই হানের ওয়াইফ তাকে কল করে সবকিছু জানায়, মানে সতীন আর কি, যে এখানে ফার্স্ট যে
জম্বি, তার সাথে বাকি সব জম্বিরা কানেক্টেড। তো এই কথা শোনার পরে জিয়ং বুঝে যায় আমাদের যে মেইন ভিলেন সে কিন্তু একটা সিরাম আগে নিয়েছিল, এবং সেই সিরাম নেওয়ার পরে মেইন যে তোমার জম্বি ছিল মানে ওই বিজ্ঞানী কাং, তার কাছে গিয়ে কিন্তু নিজের হাতে নিজে বাইট করিয়ে নিয়েছিল। মানে এই গ্রুপের যত জম্বি রয়েছে তাদের ভাইরাস বা স্লাইম কিন্তু আমাদের ভিলেনের শরীরে রয়েছে, তার উপর ওই ভিলেন এমন একটা সিরাম নিয়ে রেখেছিল যে কারণে সে জম্বিও হবে না। তো এই কারণে সে মূলত পুরো সকল জম্বিকে কন্ট্রোল করতে পারছিল, এবং সে নিজেই ভাইরাস নিজেই ভ্যাকসিন, মানে তার ভিতর ভাইরাস ভ্যাকসিন দুটোই রয়েছে। তো এর জন্য ওকে মারলেই বাকি সব জম্বিরা কন্ট্রোল হয়ে যায়, মানে এটা আমাদের নায়িকা বুঝতে পারে। আর এইদিকে আমরা দেখি ওই ভিলেনকে যে কিনা জম্বিদেরকে ডেকে আর্মির লোকদেরকে মেরে ফেলে, মানে তার হাতে তো অনেক জম্বি রয়েছে, এবং সে নিজে তার সাহায্যকারীদেরকে নিয়ে একটা গাড়িতে বসে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এইদিকে বিল্ডিং এর বাইরে অনেক লোক অপেক্ষা করছিল, এবং আমরা দেখতে পাই বাইরে বের হয়ে জম্বিরা করে কি সকলের উপর হামলা শুরু করে, এবং এখানে বিশাল একটা হইচই শুরু হয়ে যায়। আর ওই সময় ভিলেন তো গাড়ি নিয়ে কোথাও একটা যাচ্ছিল। আর এইদিকে আমরা দেখতে পাই নায়িকা কোনো রকমে নিজেকে রক্ষা করে বিল্ডিং এর বাইরে আসে, এবং তার সতীন মানে হানের ওয়াইফকে কল করে লোকেশনের ব্যাপারে জিজ্ঞাসা করে, মানে ওই ভিলেন কোন দিকে গিয়েছে। তো লোকেশন জানার পরে আমাদের নায়িকা জিয়ং করে কি ভিলেন সিয়ং চুলকে মারার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হয়। আর এইদিকে ভিলেন করে কি নায়িকাকে আটকানোর জন্য অনেক জম্বিকে নায়িকা বা জিয়ং এর গাড়ির কাছে পাঠায়। আর এইদিকে জম্বির আক্রমণের শিকার হলে আমাদের নায়িকা জিয়ং করে কি গাড়ি থেকে বের হয়ে দৌড়াতে শুরু করে। তো নায়িকা যখন দৌড়াচ্ছিল তখন ভিলেন করে কি তার একটা জম্বিকে আমাদের নায়িকার জামার ড্রেসের রং এবং গন্ধ চিনিয়ে দেয়। তো এর ফলে পুরো জম্বির দল সেই লক্ষ্যটিকে অনুসরণ করে, কিন্তু আমাদের চালাক নায়িকা যখন এটা বুঝতে পারে সে করে কি তার জামা খুলে আরেকটা জম্বির গায়ে ছুঁড়ে মারে। আর যেহেতু জ্যাকেটের গন্ধ আর রং চেনানো হয়েছে জম্বিকে, তো সকল জম্বিরা করে কি ওকেই দলগতভাবে অনুসরণ করে। মানে আমরা তো জানি যে এটা কলোনি, মানে একসাথে অনুসরণ করে, এবং তারা তাকে ঘিরে গোল হয়ে ঘুরতে থাকে, মানে একটা পিঁপড়ার দল, মাছের দল বা পাখির ঝাঁকের মতো। আর এই সুযোগে আমাদের নায়িকা করে কি আগুনের কাছে গিয়ে লুকায়। আবার এই দিকে ওই জম্বির শরীর থেকে যখন জ্যাকেট পরে যায় এবং তোমার ওই ভিলেনের কাছ থেকে নতুন করে যখন আবার অর্ডার পায়, তারা করে কি আবার যে ওকে ফলো করে, বাট আগুনের কাছে জম্বিরা যেতে পারছিল না। আর তখন ভিলেন করে কি নায়িকাকে তাড়া করতে করতে সেখানে পৌঁছে যায়। আর ভিলেন প্রচন্ড আত্মবিশ্বাসী ছিল, কারণ তার হাতে এতগুলো জম্বি রয়েছে, একটা আর্মি রয়েছে, কিন্তু আমাদের নায়িকাও তো সুযোগের অপেক্ষায় ছিল। তো যখনই ভিলেন কাছে আসে তখনই নায়িকা করে কি সুযোগ বোঝে সিওংকে জোরে ধাক্কা দেয় এবং জ্বলন্ত বাসের উপর ফেলে দেয়। তো বাসের আগুন তার শরীরে লেগে যায়। তো প্রথমে সে দাঁড়ানোর চেষ্টা করলেও দ্রুত তার পুরো শরীরে ওই আগুনটা ছড়িয়ে পড়ে, এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সে মারাত্মকভাবে দগ্ধ হয়ে মারা যায়। আর সেই মারা যাওয়ার সাথে সাথেই তার নিয়ন্ত্রণে থাকা হাইভ মাইন্ড মানে কলোনি পুরোপুরি কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়, এবং ওই জম্বিরা যখন কোনো কানেকশন বা কোনো অর্ডার পায় না তারা নড়াচড়া বন্ধ করে স্ট্যাচু মানে মূর্তির মতো স্থির হয়ে যায়। তো যাই হোক, এরপর আমাদের নায়িকা জিয়ং করে কি তার সতীন হানের ওয়াইফকে কল করে ধন্যবাদ জানায় যে তোমার ইনফরমেশনের জন্য আমি এটা পেরেছি। তো এখানে ওদের জামাই তো নেই, বুঝতেই পারছো, আগে সতীন থাকলেও এখন ওরা দুই বোন হয়ে গেছে, ভবিষ্যতে হয়তো অন্য কিছু হইতে পারে। তো যাই হোক, হোয়াটএভার, এরপর আমাদের নায়িকা জিয়ং সেখান থেকে চলে যায়। আর তখনই আমরা অন্য একটা জম্বির চোখ মুভ করতে দেখি। এর মানে কি আরেকটা জম্বি কি লিডারশিপ নিয়ে নিল? সিনেমা কি এখনো শেষ হয়নি, আরো কাহিনী আছে। তো এরকম একটা সাসপেন্সের সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বুঝতেই পারছো একটা সিনেমা যখন নতুন আসে, যেমন তুমি নিজেও একটা সিনেমা দেখার পরে প্রথমবার দেখলে কিন্তু অনেক সময় অনেক সিনেমা বোঝা যায় না, কিছু সিনেমা থেকে অনেক কমপ্লেক্স। তো এই সিনেমাটা ওই রকমই ছিল। তো এখানে যে থিওরি ছিল এটা একটু কমপ্লেক্স ছিল আর কি, একটু জটিল ছিল। তো হয়তো আমরা অনেক কিছু বুঝিনি, এজন্য হয়তো ভালো মতো বোঝাতে পারিনি। তবে তারপরেও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি যত সহজভাবে এটাকে তোমাদের সামনে উপস্থাপন করা যায়। আমরা যদি নাম বলতাম অমুক নাম তমুক নাম, তোমরা ভালো বুঝতে পারতা না। এজন্য আমি ইচ্ছে করেই ওইটা নায়িকা, ওইটা নায়ক, এটা ভিলেন, ওইটা নায়কের এক্স ওয়াইফ অমুক তমুক এসব বলেছি। তো অনেকের জন্য এটা বিরক্তিকর হলেও বেশিরভাগ মানুষ এইভাবে সহজে বুঝতে পারবে, আর এই জন্যই আমরা এভাবে বলি। আর আরেকটা বিষয় হচ্ছে সিনেমায় একটা বিষয় যদি অনেক কঠিন ভাবে থাকে, আমরা করি কি সেটাকে ইচ্ছাকৃত ভাবে আমাদের মতো করে, ধরো ওটা রিলেটেডও না সিনেমার সাথে, আমাদের মতো করে আমরা করি কি সেটাকে ইজিলি এক্সপ্লেন করি যাতে তোমরা ওটা ডাইজেস্ট বা হজম করতে পারো। তো এটা নিয়ে তোমরা চাইলে ট্রলও করতে পারো, সমস্যা নেই। তো যাই হোক, আমি বিদায় নেবো আজকের মতো। আর একটা বিষয়, আমরা নতুন একটা ফেসবুক গ্রুপ খুলেছি তোমাদের র্যান্ডমের জন্য। এই গ্রুপটার নাম হবে র্যান্ডম ভিডিও চ্যানেল কমিউনিটি। তো কেন এই গ্রুপটা করা, আমাদের যে স্ক্রিপ্ট রাইটার রয়েছে তারা থাকবে এই গ্রুপের অ্যাডমিন, এবং তোমরা যেটা করবে ওই গ্রুপে তোমরা সিনেমার সাজেশন দেবে যে ভাই এই সিনেমাটা আনেন। যেমন দেখো, আমার তো বয়স হয়ে গিয়েছে অনেক, আগের বয়স তো নাই, বারবার বলেছি। এখন আমার এই কাজের বাইরেও আমার ফ্যামিলি আছে, বাচ্চাকে সময় দিতে হয়, হেলথ নিয়ে পড়ে থাকতে হয়, সোশ্যাল ওয়ার্ক করতে হয়। তো আমি কিন্তু ট্রেন্ডিং এখন থাকতে পারছি না, বাট তোমরা তো ট্রেন্ডিং এ রয়েছো, তোমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করার। তো তোমরা অনেক কিছুই জানো, তো তোমাদের নলেজগুলো আমাদের লাগবে, তোমাদের হেল্প আমাদের লাগবে যে ভাই এই সিনেমাটা আনেন, এই সিনেমাটা অমুক দিন আসবে, এইটা ট্রেন্ডিং এ থাকবে, এই সিনেমাটা আনলে হিট হবে, এই সিরিজটা আনেন, ওই সিরিজটা আনেন। এই সাজেশনগুলো আমরা তোমাদের কাছ থেকে চাই। আর এজন্য আমরা গ্রুপটা তৈরি করব, সেখানে তোমরা ডাইরেক্ট সিনেমা সম্পর্কে পোস্ট করবে এবং তোমাদের পোস্ট আমরা দেখবো, এবং এরপর ওই সিনেমাটা আমাদের স্ক্রিপ্ট রাইটাররা যাচাই বাছাই করবে, যদি তাদের মনে হয় এটা চলবে, তারপর আমরা সেই সিনেমাটি আনবো। একটা জিনিস তোমরা দেখো, একটা চ্যানেল মূলত এত বছর টিকে না, থাকে না। আমরা যখন শুরু করেছি অনেক চ্যানেল ছিল, তারা এখন নাই। তবে তারপর র্যান্ডম ভিডিও চ্যানেল এখনো রয়েছে, এবং এটা আরো ভালো অবস্থানে থাকতো। 2 কারণে র্যান্ডম ভিডিও চ্যানেলের এই
অবস্থা। প্রথম কারণটা হচ্ছে আমরা আগে যে ধরনের কন্টেন্ট আনতে পারতাম, যখন আমার আনম্যারিড ছিলাম, যখন আমার লাইফে চাপ কম ছিল, তখন আমি সিনেমা নিয়ে অনেক গবেষণা করতে পারতাম, বা আমি বেশিক্ষণ মোবাইল চালাতাম, সোশ্যাল মিডিয়া চালাতাম, সিনেমা সম্পর্কে বেশি জানতে পারতাম। তো এরপর হঠাৎ করে কি হয়, আমরা ভালো কন্টেন্ট আনতে পারি না, আবল তাবল সিনেমা এনেছি, তো এই জন্য আমাদের ডিমোশন হয়েছে। প্লাস আমিও শারীরিক অসুস্থতার কারণে রেগুলার ভিডিও দিতে পারিনি, বা অনেক নতুন সিনেমা টাইম মতো দিতে পারিনি। তো এটা আরেকটা কারণ। আরেকটা কারণ এখানে অ্যাড করা যেতে পারে, ভাই আমি অনেক পুরনো ইউটিউবার, আমার যেসব ফ্যান ফলোয়ার ছিল তারা ওই সময় যারা ইয়ং ছিল, তাদের হাতে সময় ছিল, তারা তখন দিনরাত মোবাইল চালাতো। কিন্তু সেই পোলাপানগুলো এখন বড় হয়ে গিয়েছে, দায়িত্ব পেয়ে গিয়েছে, কেউ বিদেশ রয়েছে, কেউ কর্মজীবনে ঢুকে গিয়েছে, কেউ পড়ালেখার জন্য ব্যস্ত, মানে অন্যরকম অবস্থা হয়ে গিয়েছে। সে আগের বয়সটা ওদের নেই, তো এই জন্য ওরা আগের মতো তো সময় দিতে পারে না। তবে তারপরেও আমি বরাবরই যেটা বলি, যে পর্যন্ত আমার 1 লাখ ফলোয়ার থাকবে সে পর্যন্ত আমি মনে করবো আমি সাকসেস। কিন্তু বর্তমানে আমি সাকসেস নিজেকে মনে করছি না, আর এটা আমি আমার দায়ভার নিচ্ছি। আমি যেহেতু ভালো সিনেমা আনছি না, আমি যেহেতু ভালো কাজ করছি না, এই জন্য সমস্যাটা হচ্ছে। বাট আমি যদি ভালো কাজ করি এবং রেগুলার তোমাদেরকে ভিডিও দিই, প্লাস আমি যদি এখানে সময় দিই, আমার রিকোয়েস্ট থাকবে তোমরাও আমাকে সেইভাবে সমর্থন করবে। কারণ দেখো, তোমরা হয়তো 50,000 মানুষ, 40,000 মানুষ আমার সাথে রয়েছে, তোমাদের সাপোর্ট তোমরা যদি শক্ত মতো সাপোর্ট করো, দ্যাটস এনাফ ফর মি। তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাদের যে ওয়েবসাইট রয়েছে স্যাভেজ অন, সেটা কিন্তু অবশ্যই ঘুরে আসবে, একবার হলে ঘুরে এসো। আর খুব শীঘ্রই আমরা ক্যাম্পেইনের অ্যানাউন্স দিতে চলেছি।